সবাইকে শুভেচ্ছা। হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমি ডাক্তার শাহিন মাহমুদ আপনাদের সাথে আজকে ডিএসএমএস কোর্সের ৪র্থ বর্ষের ক্রনিক ডিজিজ থেকে আমি আজকে আপনাদের এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করছি। আমি এর আগে সর্বশেষ ক্রনিক ডিজিজের ভিডিওতে বলেছিলাম যে আমি মায়াজম নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য আসছি এবং আজকে সেই মায়াজমের আলোচনাটি শুরু হতে যাচ্ছে। আমরা সচরাচর যেভাবে শুধুমাত্র মায়াজম আছে মানুষের এবং সোরা, সিফিলিস, সাইকোসিস, মায়াজম, তার এই লক্ষণের মায়াজম এরকম, এই লক্ষণের মায়াজম এটা, যেভাবে সরলীকরণ করি বা সাধারণীকরণ করি, জেনারেলাইজড করি, মায়াজম কিন্তু অতটা স্বচ্ছ কিছু নয়। মায়াজমের ব্যাপারে বলতে গেলে বলতে হয় হোমিওপ্যাথিতে মায়াজমের আবিষ্কারের পর থেকেই তা বিতর্কিত এবং ডক্টর হানিম্যান তার স্টুডেন্টদের, শিক্ষার্থীদের নিকট থেকেই ব্যাপকভাবে প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন এবং বেশ চাঞ্চল্যকর, চমকপ্রদ কিছু তথ্য, ইতিহাস মায়াজমের রয়েছে। এরপর যতই দিন গিয়েছে হোমিওপ্যাথির আসলে অগ্রগতি বলি, বিবর্তনী বলি, যা কিছুই বলি না কেন, তার সাথে সাথে মায়াজমের ব্যাপারে বহু রকমের বহু মত, বহু কথা, বহু রকমের বিবেচনা, বহু দৃষ্টিকোণ থেকে তাকে বিচার করা, বিশ্লেষণ করা, এই সমস্ত কিছুর সংযুক্ত হয়েছে। এখন কথা হচ্ছে, একজন মানুষ যদি কোনো একটি বিষয় সম্বন্ধে একটু সুস্পষ্টভাবে জানতে চায়, ভালো মতো বুঝতে চায়, তাহলে তার সেই বিষয়টির প্রেক্ষাপট, পটভূমি, এর ব্যাকগ্রাউন্ড বা নেপথ্যে কি কি বিষয় ছিল, কিভাবে সে অগ্রসর হয়েছে, তার অগ্রগতি, প্রগতি, বিবর্তন, সে ব্যাপারে মতামত, মতানৈক্য, এই সমস্ত কিছু সম্বন্ধেই কিন্তু ধারণাটি প্রয়োজন হয়। এই মায়াজমের ব্যাপারে প্রয়োজন হয় কিছু বিশেষ সিদ্ধান্ত নেওয়ার। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে এই মায়াজম সম্পূর্ণ বিপরীত দুই দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করা হয়, অন্যান্য বৈচিত্র্যকে বাদ দিলেও। একটা হচ্ছে ভাইটালিস্টিক অ্যাপ্রোচ, একটা হচ্ছে নন ভাইটালিস্টিক অ্যাপ্রোচ। আপনি যদি একটি অ্যাপ্রোচে মায়াজমকে চিন্তা করতে যান, তাহলে দেখবেন অন্য অ্যাপ্রোচের সাথে আপনার কন্ট্রাডিক্ট করবে, তার সাথে মিলবে না, বৈপরীত্য দেখা দেবে। সেক্ষেত্রে এই ব্যাপারগুলো সম্বন্ধে যদি ধারণা না থাকে মায়াজমটি সম্বন্ধে, এবং সেই ধারণার ভিত্তিটি যদি তৈরি না করে নেওয়া হয়, তাহলে কিন্তু সবসময়ই বিশৃঙ্খলা বা কনফিউশন বা সবসময়ই একটা প্রশ্নের মধ্য দিয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই থাকে। আমাদের বইপত্রগুলোতে, সিলেবাসগুলোতে মায়াজমকে যেভাবে আলোচনা করা হয়েছে, তা বলতে গেলে বলতে হয় যে শুধুমাত্র মূল স্বরূপটি সম্বন্ধে একটি ইঙ্গিত প্রদান করা হয়েছে মাত্র। আমি ৪র্থ বর্ষের ক্রনিক ডিজিজের সাবজেক্ট হিসাবে, সিলেবাসের বিষয় হিসেবে আলোচনা করছি, তবে এটি গতানুগতিক আলোচনা নয়। আমি এমনভাবে এটি আলোচনা করছি যাতে এই মায়াজমের ইতিহাস, পটভূমি, বিবর্তন সহ সব কিছু নিয়ে আপনাদের সামনে স্বচ্ছ হয়। সোরার কী কী লক্ষণ, সিফিলিসের কী কী লক্ষণ, সাইকোসিসের কী কী লক্ষণ, বা কোন কোন বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে আমরা মায়াজমকে চিন্তা করব, সেগুলো আমরা জানতে পারবো। আমি সেগুলো নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব যেন আপনার পরীক্ষাতে সেই বিষয়গুলো তুলে ধরতে পারেন। কিন্তু আমি চাচ্ছি এই আলোচনার মাধ্যমে আপনার মায়াজমটাকে আগে বুঝে নিন, দেন শুধু পরীক্ষার খাতার বা বইয়ের ওই গুটি কয়েক তথ্য নয়, বাস্তব মানুষ, আমাদের বিভিন্ন মতবাদ, বিভিন্ন পটভূমি, যৌক্তিকতা, অযৌক্তিকতা, গ্রহণযোগ্যতা, অগ্রহণযোগ্যতা, সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত এবং বিচারের ক্ষমতা যেন আপনার মধ্যে সৃষ্টি হয়। একজন শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের উদ্দেশ্য মুখস্থ করা নয়, এই বিষয়টি অর্জন করা, যেন আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনার পরবর্তী জীবনে। মায়াজম নিয়ে মূলত আমি সেভাবেই, সেই প্রস্তুতি নিয়েই আপনাদের সামনে আলোচনাটি তুলে ধরার চেষ্টা করছি। তো কাজেই আমার এই আলোচনাটি স্বাভাবিকভাবে বিস্তৃত হবে। আমি এই প্রথম অংশটির যদি সার্বিক নাম দিতে চাই, সেটা হবে মায়াজমের পরিচিতি। সেটা মায়াজম সম্বন্ধে একটা প্রারম্ভিক ধারণা হতে পারে, দেন পটভূমি হতে পারে, এ নিয়ে কেন গুরুত্ব জানা প্রয়োজন, এই বিষয়গুলো আসতে পারে। অর্থাৎ অনেকগুলো বিষয় সমন্বয়ে আপনি মায়াজম সম্বন্ধে একটি পরিচিতি পাবেন। এটি হচ্ছে লক্ষ্য, যেন সত্যিকারভাবে আপনি মায়াজমকে বুঝতে পারেন। তারপরে হচ্ছে মায়াজমকে চেনা, কোন মায়াজম কোনটি, কোন লক্ষণের ভিত্তিতে এটিকে কোন মায়াজম বলে অভিহিত করতে পারি। আজকে আমাদের মায়াজমের আলোচনা শুরু, এবং আশা করি আপনারা এই পুরো আলোচনাতে আমার সাথে থাকবেন, যথাযোগ্য প্রশ্ন, আলোচনা এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন। আজকে মায়াজমের প্রারম্ভিক কথা বা শুরুর কথা হিসাবে যদি আমি বলতে চাই, তাতে বলতে হবে যে আসলে হোমিওপ্যাথিতে 3টি ব্যাপার রয়েছে যা হোমিওপ্যাথিকে অন্যান্য সমস্ত চিকিৎসা ব্যবস্থা থেকে একদিকে যেমন করেছে অনন্য, যে এরকম আর হয় না, একদিকে
এইরকম বিশেষ স্বতন্ত্র করে তুলেছে, আবার ঠিক সেই বিষয়গুলোর কারণেই তা হয়েছে বিতর্কিত। স্বাভাবিকভাবেই আজকে যদি একটি বাবার ঘরের সমগ্র সন্তান যদি কালো হয় এবং তার মধ্যে একজন যদি সাদা হয়, তবে কিন্তু কয় পুরুষ আগে তার ফ্যামিলিতে সাদা ছিল তার চাইতে সন্দেহের তীরটি আগে আসবে যে এই সন্তানটি কেন সাদা হয়েছে। তো যাই হোক, স্বতন্ত্রতা অনেক সময়ই বিতর্কের সৃষ্টি করে, কারণ অন্যান্য পদ্ধতি, অন্যান্য নীতিগুলো এটাকে বুঝতে পারে না, অন্যান্য জ্ঞানকাণ্ড, অন্যান্য শাখাগুলো এটাকে ঠিকমতো অনুধাবন করতে পারে না। এরকম একটি বিষয় হচ্ছে ভাইটাল ফোর্স তত্ত্ব বা ভাইটাল প্রিন্সিপাল তত্ত্ব বলতে পারি। ডক্টর হানিম্যান মানুষের জীবনী শক্তি সম্বন্ধে যে ধারণাটি দিয়েছিলেন, এটিকে অন্যান্য জ্ঞানকাণ্ডগুলো ঠিকমতো বুঝতে না পারার দরুন আজও বিতর্কিত। যদিও ডক্টর হানিম্যানের দেওয়া এই ভাইটাল ফোর্স তত্ত্ব, ভাইটাল প্রিন্সিপাল তত্ত্ব বায়োলজির অনেকগুলো বিষয়ের ব্যাপারে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দান করতে পারে এবং মানুষের রোগের ব্যাপারে যে কতটুকু সহযোগিতা বা রোগ এবং রোগতত্ত্ব এবং তার আরোগ্য তত্ত্বের ব্যাপারে আমাদের কি পরিমাণ ভূমিকা রাখছে তা আমরা জানি। অন্ততপক্ষে হোমিওপ্যাথগণ এবং অন্যান্য কিছু চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন, আয়ুর্বেদ এবং এরকম কিছু যাদের ফিলোসফি আছে ব্যাকগ্রাউন্ডে, তারা ঠিক ভাইটাল ফোর্স, ভাইটাল প্রিন্সিপাল না বললেও জীবনী শক্তির ব্যাপারে তাদের একটি ধারণা রয়েছে। যাই হোক, এ হচ্ছে একটি বিষয়। দ্বিতীয়ত হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধের পোটেন্টাইজেশন সিস্টেম বা শক্তিকরণ বা পোটেন্সি সিস্টেম। এই বিষয়টি আমাদের বিতর্কিত করেছে। অ্যাভোগাড্রো নাম্বারের উপরে আমাদের হোমিওপ্যাথিক শক্তিগুলো চলে যাচ্ছে এবং তার মাধ্যমে মানুষ আরোগ্য হচ্ছে। এবার চোখের সামনে যদি এনে তুলে ধরা হয় যে এই লোক এত ভয়াবহ রোগের থেকে আরোগ্য হয়েছে, তারা খুব খুশি। দেন যখন জিজ্ঞাসা করা হবে এবং বলা হবে যে তাকে দেওয়া হয়েছে লাইকোপোডিয়াম 1M পোটেন্সি, এবার সবার চোখ বড় বড় হয়ে যাবে। 1M পোটেন্সিতে কোনো ওষুধ নেই, এটা ভালো হলো কিভাবে, এটা প্লাসিবো এফেক্ট, এই সেই বগর সগর। কথা হচ্ছে যে এটি আমাদের হোমিওপ্যাথিকে অনন্য করেছে। অন্যান্য চিকিৎসা পদ্ধতি যা করতে না পারে, হোমিওপ্যাথিক এই ওষুধগুলো সেই পরিমাণ আরোগ্য আনয়ন করতে পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে। এটি একদিকে যেমন অনন্য করেছে, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করার কাজটিকে মেনে নিতে অন্য সমস্ত জ্ঞানকাণ্ড, অন্য সমস্ত চিকিৎসা পদ্ধতিকে তত বেশি অসহায় করে তুলেছে। আর একটি হচ্ছে মায়াজমেটিক থিওরি। এটি এতটাই বিতর্কিত, এতটাই অনন্য যে হোমিওপ্যাথদের মধ্যেও একটি বিশাল অংশ তাকে মানেন না, একটি বিশাল অংশ তাকে একটি বস্তুগত অস্তিত্ব বলে মনে করেন। অর্থাৎ দুইটি অংশই কিন্তু সত্যিকারভাবে গেলে ভাইটালিস্টিক অ্যাপ্রোচের মায়াজমেটিক থিওরিকে গ্রহণ করতে পারেন না। অর্থাৎ ডক্টর হানিম্যানের দেওয়া জীবনী শক্তি ভিত্তিক মায়াজমেটিক থিওরিকে বিশ্বাস করতে, গ্রহণ করতে পারেন না আজ পর্যন্ত। সেই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনার জন্যই আসলে আমার এই মায়াজমের এই পরিচিতির সেকশনটি তুলে আনা। মূলত এই ভাইটাল প্রিন্সিপাল তত্ত্ব, পোটেন্টাইজেশন সিস্টেম এবং মায়াজমেটিক থিওরি, এই তিনটি বিশেষ ব্যাপার আমাদের এই হোমিওপ্যাথিকে একদিকে যেমন করেছে অনন্য, তেমনি তা করেছে অন্যান্য জ্ঞানকাণ্ডের জন্য অবোধগম্য। যাই হোক, আজকে আমার আলোচনার বিষয়টি হচ্ছে এই মায়াজমেটিক থিওরিটি নিয়ে। অন্যগুলো নিয়ে ভিন্ন অন্য কোনো সময় আউট অফ সিলেবাসে বা যদি দেখা যায় প্রাসঙ্গিক হয়, সিলেবাস অনুযায়ী হয়, তাহলে হয়তো আমাদের এই আলোচনা সাপেক্ষেই চলে আসবে। এই হোমিওপ্যাথির এই তিনটি তত্ত্বকেই এবং বিশেষ করে মায়াজমেটিক এই থিওরিকে আপনি কিন্তু প্রচলিত বিজ্ঞান দিয়ে এই কারণেই ব্যাখ্যা করতে পারবেন না। আর হোমিওপ্যাথি বিরোধীরা কিন্তু এই সুযোগটি গ্রহণ করে থাকে সব সময়। আরোগ্যের শত সহস্র বাস্তব প্রমাণ থাকা সত্ত্বেও যেহেতু এই তিনটি তত্ত্বের প্রমাণ তাদের ধারার বিজ্ঞানের মাধ্যমে তারা পাচ্ছেন না এবং তাদের দেওয়া সম্ভব হচ্ছে না, কাজেই হোমিওপ্যাথিকে অবৈজ্ঞানিক আখ্যা দিয়ে তাকে বাতিল ঘোষণা করাটি তাদের পক্ষে অত্যন্ত সহজ হয়ে দাঁড়ায়। তাই করা হয় বরাবর। আমাদের হোমিওপ্যাথদের মধ্যেও অনেকে তা নিয়ে হীনমন্যতা বোধ করেন। বিশেষ করে এই বিমূর্ত ধারণাগুলোর এক্সপ্লেনেশন যখন তারা নিজেদের ফিলোসফি থেকে দিতে না পারেন, কিংবা তারা যখন আমাদের এই হোমিওপ্যাথিক ফিলোসফি দিয়ে ব্যাখ্যা করতে গেলে রিজেক্টেড হন, তখনও হীনমন্যতা অনেকে বোধ করে থাকেন। এটাকে হোমিওপ্যাথির দুর্বলতা বলে মনে করেন। এটি কিন্তু মোটেও হোমিওপ্যাথির দুর্বলতা নয়, এটি হচ্ছে হোমিওপ্যাথির অনন্যতার প্রমাণ। বরঞ্চ এটি যে অন্যান্য সমস্ত চিকিৎসা ব্যবস্থার চাইতে কিছু ব্যাপারে শক্তিশালী, কিছু বিষয় যে এর মধ্যে বেশি রয়েছে, তার একটি শক্তিশালী প্রমাণ। মূলত তিনভাবে আপনারা এই তত্ত্বগুলো সত্যতার প্রমাণ দিতে পারবেন। একটি হচ্ছে ইন্ডাকটিভ লজিকের মাধ্যমে। আসলে পুরো হোমিওপ্যাথির যৌক্তিক বিচারের পদ্ধতি কিন্তু এই ইন্ডাকটিভ ওয়ে, ইন্ডাকটিভ পদ্ধতি, ইন্ডাকটিভ মেথড। হোমিওপ্যাথির ব্যাপারে ডক্টর হানিম্যান কিন্তু এই পদ্ধতিটিই গ্রহণ করেছিলেন। একটা উদাহরণ দিয়ে বলছি, ডক্টর হানিম্যান মায়াজমের বিচারের ব্যাপারে এই পদ্ধতির ব্যবহার করেছিলেন কিভাবে।
তিনি বেশ কিছু সংখ্যক রোগী, তাদের রোগ লক্ষণ, চিকিৎসার পর সেগুলো পর্যবেক্ষণ করেন এবং একটা পর্যায়ে দেখতে পেলেন যে তাদের সেই চিকিৎসার সম্পূর্ণরূপে আরোগ্য হতে গেলে একটি বিশেষ পর্যায়ে গিয়ে বিশেষ প্রকারের চর্মোদ্ভেদ, ইরাপশন, অর্থাৎ আমরা যাকে চুলকানি বা উদ্ভেদ বলে থাকি, এগুলো রোগীদের দেহে দেখা দেয় একটি বিশেষ শ্রেণীর রোগকে আরোগ্য করতে গেলে। এবং প্রায় ক্ষেত্রেই তিনি সেই রোগীদের বহু আগে কোনো একটা সময় চর্মরোগ অবদমন করার বা সাপ্রেস করার ইতিহাসও দেখতে পেলেন। এবার সেই প্রকারের চর্মরোগ অবদমনের ফলে এই রোগ লক্ষণগুলোর উৎপত্তি ঘটে বলে তিনি সিদ্ধান্তে আসলেন। এটা কি বাস্তব ঘটনা থেকে একটি তত্ত্ব দাঁড় করানো, বাস্তব ফলাফল দেখে তিনি মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ের কিছু ফলাফলকে দেখতে পেলেন আগে। এই ঘটনাটি ঘটলে এটি ঘটে, এই ঘটনাটি ঘটলে এটি ঘটে, এই ঘটনাটি ঘটলে এটি ঘটে, এটি ঘটনাটি ঘটলে এই ঘটে। তাহলে তিনি কারণ হিসাবে একটি বিষয় পেলেন এবং ঘটনা হিসাবে, ফল হিসাবে কিছু বিষয়কে পেলেন। অর্থাৎ এই ফলগুলো হয় এই কারণ থেকে। এবার তিনি কারণের সিদ্ধান্তে আসলেন। এটাকেই বলা হয় ইন্ডাকটিভ ওয়ে, ইন্ডাকটিভ লজিক, ইন্ডাকটিভ মেথড। তো তিনি কি দেখলেন? তিনি দেখলেন এই লক্ষণের উৎপত্তি হয় যদি বহু আগে এই বিশেষ ধরনের চর্মরোগকে সাপ্রেস্ট করা হয়, অবদমন করা হয়, যদি তার চিকিৎসা সঠিকভাবে না করা হয়, প্রাকৃতিকভাবে অবদমিত হোক অথবা ওষুধের মাধ্যমে অবদমিত হোক, মানুষের মধ্যে এই বিশেষ ধরনের রোগ লক্ষণগুলোর উৎপত্তি ঘটে। এটাকেই তিনি বললেন যে সোরা। এই রোগটিকে বললেন দ্য ডিজিজ অফ সোরিক অরিজিন। আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর তিনি এই সিদ্ধান্ত জানালেন, মায়াজমের আবিষ্কার সম্ভব হলো। আর এজন্যই বহু বছর আগেই ডাক্তার হেরিং হোমিওপ্যাথদের প্রতি দেয়া শেষ কথামালা, যা 1880 সালে নর্থ আমেরিকার জার্নাল অফ হোমিওপ্যাথিতে প্রকাশিত হয়েছিল, সেখানে তিনি আমাদের সতর্ক করে গেলেন, ইফ আওয়ার স্কুল ওভার গিভস আপ দ্য স্ট্রিক্ট ইন্ডাকটিভ মেথড অফ হানিম্যান, উই আর লস্ট অ্যান্ড ডিজার্ভ টু বি মেনশনড অনলি অ্যাজ এ ক্যারিকেচার ইন দ্য হিস্টোরি অফ মেডিসিন। তিনি বললেন, আমাদের এই শিক্ষা কেন্দ্রগুলো যদি বা শিক্ষা পদ্ধতিগুলো যদি হানিম্যানের এই ইন্ডাকটিভ মেথডকে ত্যাগ করে, তাহলে আমরাই হারিয়ে যাব এবং শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটা বিকৃত কার্টুন, ক্যারিকেচার আর কি, হাস্যকর করার জন্য অনেক সময় ঠোঁট বড় করে, মুখ বড় করে, হাত বড় করে, পা বড় করে বিভিন্ন বিকৃতভাবে যে কার্টুনগুলো অঙ্কন করা হয়, সেই ক্যারিকেচার চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে হোমিওপ্যাথি ক্যারিকেচারে পরিণত হবে, বিকৃত কার্টুনে পরিণত হবে, সেই হিসাবে তাকে উল্লেখ করা হবে। ডক্টর হেরিংয়ের কথা। আশা করি আপনারা এই পদ্ধতি, এই লজিকটির গুরুত্বটি বুঝতে পারছেন। দর্শনগত চিন্তা এবং প্রশ্নোত্তরের মাধ্যমেও আপনারা এই বিষয়টি প্রমাণ করতে পারবেন। মায়াজম একটি বিমূর্ত বিষয়, মূলত এটি হোমিওপ্যাথিক ফিলোসফির বিষয় এবং হোমিওপ্যাথিক ফিলোসফির থেকে এর উৎপত্তি। কাজেই দ্বিতীয়ত আপনারা দর্শনগত চিন্তা এবং প্রশ্ন এবং উত্তর, এটা কেন হলো, এটা কেন হলো, এই কেন উত্তরের মাধ্যমে আপনারা কিন্তু এই মায়াজম সম্বন্ধে ধারণা পেতে পারবেন। এটা অজানা নয়, বিজ্ঞানের উৎপত্তির বহু আগেই সেই বিষয় নিয়ে দর্শনগত প্রশ্নের উৎপত্তি হতো এবং সেই দর্শনগত পদ্ধতিতেই চিন্তা করা হতো। যেমন পরমাণুর কথা এখানে বলা যেতে পারে। বৈজ্ঞানিক আবিষ্কারের বহু আগে, সেই 5ম শতাব্দীতে গ্রিক দার্শনিক লিউকিপাস এবং ডেমোক্রিটাস কিন্তু শুধুমাত্র এই দর্শনগত যুক্তির দ্বারাই মোটামুটি এর নিখুঁত ধারণা দিতে সক্ষম হয়েছিলেন। এরকম আরও বহু উদাহরণ আছে। মুদ্রা কথা, কোনো একটি বিষয়ে বিজ্ঞান যদি এতটা অগ্রগতি সম্পন্ন না হয় যে তার কোনো একটা ব্যাপারে সে উত্তর দিতে সক্ষম হচ্ছে না, কিছু প্রশ্ন আছে এমন যে আজকের দিনে বিজ্ঞানের মাধ্যমে আপনি সেটি উদ্ঘাটন করতে পারছেন না, জানতে পারছেন না, তখন তাকে দার্শনিকগণ দর্শনগত পদ্ধতি চিন্তার মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করেন। সবসময় সফল হন আমি তা বলবো না, তবে চেষ্টা করেন এবং সেই চেষ্টার দরুন কিন্তু বহু জ্ঞানের বিকাশ ঘটেছে, বিজ্ঞানের উৎপত্তি ঘটেছে। কিন্তু এখানে যদি বিজ্ঞান এতটা অগ্রগতি সম্পন্ন না হয় যে এ ব্যাপারে উত্তর দিতে তিনি সক্ষম, এরকম যদি না হয়, সে ব্যাপারে যদি প্রশ্ন উত্থাপিত হতেই থাকে, তবে সেই ক্ষেত্রে এই দর্শনগত পদ্ধতির চিন্তার দ্বারা তার উত্তরটি সংগ্রহ করতে হয়। হোমিওপ্যাথি যেহেতু ইন্ডাকটিভ লজিক অনুযায়ী কাজ করে, বাস্তবে যে সমস্ত ঘটনা আমাদের চতুর্পার্শ্বে ঘটছে তার ভিত্তিতে প্রশ্নের উৎপত্তি ঘটায়, যা প্রচলিত বিজ্ঞান দিয়ে উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে সেই ফল থেকে কারণের সিদ্ধান্তে উপনীত হতে হয়। মূলত এই মায়াজমের মতো এই রকম বিমূর্ত কোনো প্রশ্নের উত্তর, এত সূক্ষ্ম কোনো বিষয়ের বৈজ্ঞানিক প্রমাণ দিতে বিজ্ঞানকে আরও বহুদূর এগোতে হবে। ন্যানো টেকনোলজির উন্নয়নের ফলে হোমিওপ্যাথির কিছু কিছু বিষয়ে কিছু কিছু আলোকপাত করা সম্ভব হলেও আদতে এখনও এর
প্রশ্নের মীমাংসার জন্য আমাদের দর্শনের শরণাপন্নই বরাবর হতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এই দর্শনগত প্রশ্ন যা বিজ্ঞান উত্তর দিতে পারবে না, সেখানে আপনারা এই চিন্তার মাধ্যমে তার উত্তরগুলো দিতে পারবেন। তৃতীয়ত হচ্ছে সেই ইন্ডাকটিভ লজিক ও দর্শনগত চিন্তার পরিপ্রেক্ষিতে তত্ত্বগুলোর বাস্তব প্রমাণের দ্বারা, যেহেতু হোমিওপ্যাথি বাস্তব থেকেই উঠে এসেছে, বাস্তবের ঘটনাগুলো থেকেই এর তত্ত্বকে নির্ণয় করা হয়েছে, সেখানে বাস্তব প্রমাণ, বাস্তব ফলাফল আমাদের পক্ষে বরাবরই থাকবে। মূলত মানব জাতির এরপরে আর কোনো প্রয়োজন ছিল বা আছে বলে কিন্তু আসলে মনে হয় না। মানুষকে আরোগ্য করা, তাকে সুস্থ করাটি ছিল হোমিওপ্যাথি বললে ভুল হবে, সমগ্র চিকিৎসা শাস্ত্রের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। চিকিৎসা শাস্ত্রের জন্ম কি আপনার কোনো পণ্ডিতি করার জন্য? কঠিন কঠিন বুলি, সুন্দর সুন্দর হসপিটাল তৈরি করে কোটি কোটি টাকা উপার্জন করা, নিজের সুন্দর সুন্দর পোশাক পরিধান করে ঘুরে বেড়ানো, সম্মান লাভ করা, এগুলোর জন্য কি চিকিৎসা শাস্ত্রের উৎপত্তি? নাকি মানুষকে সুস্থ করার জন্য? যদি মানুষকে সুস্থ করার প্রয়োজন হয়ে থাকে, যদি এই উদ্দেশ্যে চিকিৎসা শাস্ত্রের জন্ম হয়ে থাকে, তবে হোমিওপ্যাথির চাইতে সফল আর কেউ নেই বাস্তবে। যারা আজকে হোমিওপ্যাথিকে অস্বীকার করছেন কিন্তু সচেতন, তারা জানেন হোমিওপ্যাথি বাস্তব ক্ষেত্রে সত্যিকারভাবে মানুষকে আরোগ্য করতে পারে। তার শত সহস্র প্রমাণ আজকে স্রেফ ইন্টারনেটে ডকুমেন্টেড। শুধু আমাদের হোমিও ডাইজেস্টে তা বলছি না, সারা পৃথিবীতে বহু চিকিৎসক, শত সহস্র চিকিৎসক সেই ডকুমেন্টগুলো অবিরত প্রকাশ করে যাচ্ছেন, কিন্তু সেইগুলো বর্তমান বিজ্ঞানের কাছে প্রমাণ নয়। তারা এগুলোকে গ্রহণ করতে পারে না বিশেষ কিছু কারণে। মোদ্দা কথা, আপনি কিন্তু প্রমাণ দিতে পারবেন বাস্তব প্রমাণ থেকে। মানবজাতি আজকে চোখের চাইতে কান, ঘটনার চাইতে ঘটনার বিবৃতির উপর বেশি নির্ভর করে। কাজেই হোমিওপ্যাথিকে তারা তাদের সেই স্বভাবের জন্যই প্রশ্নবিদ্ধ করে রেখেছে। এই জন্যই কেট বলেছিলেন, সো লং অ্যাজ ম্যান রিলাইজ আপন দ্য সেন্সেস টু সেটেল হোয়াট ইজ সাইন্টিফিক অ্যান্ড হোয়াট ইজ নট, অ্যান্ড ডাজ নট ইউজ হিজ আন্ডারস্ট্যান্ডিং, so long will he be in confusion and sciences will oppose each other. যতদিন পর্যন্ত মানুষ তার বোধের ব্যাপারটিতে কোনটি বৈজ্ঞানিক এবং কোনটি অবৈজ্ঞানিক নয়, এই বিচারের উপরই কেবল নির্ভর করবে এবং তার অন্তর্দৃষ্টিকে ব্যবহার করবে না, ততদিন সে চিন্তার বিশৃঙ্খলায় থাকবে। কারণ বিজ্ঞানের একটি অংশ অন্য অংশের বিরোধিতা করে। আজকের বিজ্ঞান কালকের বিজ্ঞানকেও বিরোধিতা করে। কাজেই আমাদের এই অন্তর্দৃষ্টি, দর্শন, বাস্তব প্রমাণের ভিত্তিতে তার গ্রহণ করার মানসিকতা, এই বিষয়গুলো ডাক্তার কেট বলছেন যে যতদিন পর্যন্ত তা আমাদের মধ্যে প্রস্তুত না হবে, তৈরি না হবে, ততদিন পর্যন্ত আমরা কোনোদিনও সত্যিকারের বোধপ্রাপ্ত হতে পারবো না। বাস্তব প্র্যাকটিস বা প্রকৃত বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে ও প্রমাণ থেকে, যার ভিত্তিতে ডাক্তার জে.এন. কাঞ্জিলাল দ্য মায়াজমেটিক অ্যাপ্রোচ ইটস ইম্পর্টেন্স ইন হোমিওপ্যাথিক প্রেসক্রাইবিং শিরোনামে একটি বিস্তৃত রচনা করেন। চতুর্থত, আপনারা বাস্তব প্র্যাকটিস বা প্রকৃত বিজ্ঞানের পরিপ্রেক্ষিতেও কিন্তু কিছু প্রমাণ দিতে পারবেন। মূলত ইন্ডাকটিভ লজিকের উপর গঠন করে যে বিজ্ঞানটি হয়, সেটিও কিন্তু প্রচলিত বিজ্ঞানেরই একটি অংশ বা প্রচলিত বিজ্ঞানেরই একটি শাখা, কিন্তু তাকে ঠিক সেভাবে পরিচিত করানো হয় না বা গ্রহণ করানো হয় না। ডাক্তার জে.এন. কাঞ্জিলালের দ্য মায়াজমেটিক অ্যাপ্রোচ ইটস ইম্পর্টেন্ট ইন হোমিওপ্যাথিক প্রেসক্রাইবিং শিরোনামে একটি বিস্তৃত রচনা ইতিমধ্যেই হোমিওপ্যাথিক শাস্ত্রে তিনি রচনা করে গেছেন। আমি হোমিও ডাইজেস্টে যার অনুবাদটি দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেখানে আপনারা কিন্তু দেখতে পাবেন যে তিনি কিভাবে এই মায়াজমের বৈজ্ঞানিক ভিত্তিটাকে তুলে ধরছেন, যে কিভাবে তা আসলে বৈজ্ঞানিকভাবেই আমাদের সম্মতি দিতে হয় মায়াজমের এই অস্তিত্বকে, মায়াজমের এই প্রভাবকে। মূলত কোনো একটি বিজ্ঞানকে অন্য কোনো একটি বিজ্ঞানের ধার করা পদ্ধতি দিয়ে বিচার করার কথা ছিল না। হোমিওপ্যাথিক বিজ্ঞানটিকে তার নিজের পদ্ধতিতে বিবেচনা করতে হবে। কোনো একটি ঘটনার ব্যাখ্যা যদি প্রচলিত বিজ্ঞান না দিতে পারে, সেটা তাদের দুর্বলতা, কিন্তু তাতে ঘটনাকে অস্বীকার করার মধ্যে কোনো ধরনের বিজ্ঞানও নেই, কোনো যৌক্তিকতাও নেই। চোখ বুজে থাকলেই পৃথিবী অবাস্তব হয়ে যায় না, কিন্তু বর্তমান বিজ্ঞান সেই অবৈজ্ঞানিক ও অযৌক্তিক কাজটি বরাবর করে চলেছে হোমিওপ্যাথির ব্যাপারে। হোমিওপ্যাথিতে আরোগ্য হওয়া কোটি কোটি রোগী, আরোগ্য করা লক্ষ লক্ষ চিকিৎসকই তার সাক্ষ্য হিসেবে যথেষ্ট। এবং আমি যে ৩-৪টি উপায়ের কথা বলেছি, হোমিওপ্যাথির এই তত্ত্বগুলোর প্রমাণ মানুষ ও বিজ্ঞান মহল দুপক্ষেরই মেনে নেবার জন্য তা যথেষ্ট ছিল। কিন্তু সিদ্ধান্ত আগেই করা হয়ে আছে যে হোমিওপ্যাথি সত্য হলেও তাকে সুযোগ দেওয়া হবে না, কাজে আপাতত বিতর্ক চলতেই থাকবে। কিন্তু আমরা সেই বিতর্কে যাব না। আমরা হোমিওপ্যাথিক ফিলোসফি জানি, আমরা বাস্তবতাকে প্রত্যক্ষ করি। শিক্ষার্থীরা কে কি বলল বা কে কি মনে করলো তাতে হীনমন্য না হয়ে এগুলোকে নিজেদের পদ্ধতিতে গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করুন। কারণ
পৃথিবীর প্রতিটি বিষয় বা বস্তুরই স্বতন্ত্রতা থাকে। ল অফ ইন্ডিভিজুয়ালিটি পৃথিবীর একটি শাশ্বত প্রাকৃতিক নিয়ম। এই শত সহস্র মানুষের সাথে আমি মানুষ, আমি ডক্টর শাহীন মাহমুদের কিন্তু সাধারণভাবে কোনো পার্থক্য নেই। কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে আমি শাহীন মাহমুদ। সেরকম হোমিওপ্যাথির বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে এই 3টি তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনন্য। এগুলোকে কোনো কারণে বাদ দিলে বা বিকৃত করা হলে হোমিওপ্যাথির অস্তিত্বই বিপন্ন হয় অথবা বিলুপ্ত হবে, যেরকমটি ডক্টর হেরিং বলে এসেছেন। সুতরাং আমরা আমাদের আলোচ্য বিষয়টিতে চলে আসি। আমি আলোচনা শুরু করতে যাচ্ছি হোমিওপ্যাথি ও হানিম্যানের মায়াজমেটিক থিওরিটিকে নিয়ে। শুরুতেই আমাদের যে বিষয়টি জানতে হবে তা হচ্ছে এই মায়াজমের ব্যাপারটি জানা কেন গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীগণ, আজকে আমি শুধুমাত্র এর গুরুত্বকে, এর গভীরতাকে, এর ব্যাপ্তিকে বোঝানোর জন্য আমি জাস্ট এর পরিচিতিটুকু উল্লেখ করলাম, প্রারম্ভিক কথাগুলো বলে নিলাম। আগামী ভিডিওতে এটি কেন জানা গুরুত্বপূর্ণ সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। আশা করি মায়াজমের এই আলোচনাটি আপনাদের প্রভূত উপকার করবে এবং আপনাদের মনে মায়াজমের ব্যাপারে সুনির্দিষ্ট পরিচিতি তুলে আনবে, আপনাদের চিন্তার ক্ষেত্রকে প্রসারিত করবে, চিন্তা করতে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে প্রণোদিত করবে। আগামী ভিডিওতে আপনারা সবাই আমার সাথে থাকবেন সেই প্রত্যাশা রেখে আমি আজকের মতো আলোচনাটি এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, হোমিও ডাইজেস্টকে সমর্থন করার জন্য।